নমস্কার। ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের অতিথি দুজন। একজনকে ঠিক অতিথি বলবো না, কারণ তাকে আমি কো হোস্টেস হিসেবেই ট্রিট করছি। ওপরে রয়েছে মধুমিতা ভট্টাচার্য, ডক্টর মধুমিতা ভট্টাচার্য। ইনি হচ্ছেন একজন এক্স প্রিন্সিপাল, লেখিকা এবং পেইন্টার। আর আরেকজন যাকে দেখতে পাচ্ছেন, আমার মনে হয় না যে তার পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে। শুধু নামটা বলি, দ্যাট ইজ এনাফ। চন্দন সেন। আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভার্সাস মেন স্ট্রিম মিডিয়া। আমি ছোট্ট কয়েক সেকেন্ড আগে বলে দিই যে লেট মি সেট দি টিউন। আজ থেকে 30-35 বছর আগে যখন টিভি বুম হয়েছিল, 1984 সালে, তখন কিন্তু শুধুমাত্র দূরদর্শন ছিল। তারপরে কেবল টিভি এলো, তারপরে গুগল এলো, তারপরে ইয়াহু টিয়াহু এ সমস্ত পেরিয়ে আজকে হচ্ছে যাকে বলে সোশ্যাল মিডিয়ার মেলা। এবং অবস্থা এমন জায়গাতে চলে গেছে, যদি কারোর সঙ্গে কারো কখনো ঝগড়া হয়, তাহলে বলছে যে তোর সমস্ত ব্যাপার আমি সোশ্যাল মিডিয়াতে ঢেলে দেব। তাই সোশ্যাল মিডিয়ার একটা এক ধরনের যে কি পদোন্নতি হয়েছে সেটাও বুঝতে পারছি, এবং ক্রমোন্নয়নের ফলে কোথায় সোশ্যাল মিডিয়া চলে গেছে আর মেইন স্ট্রিম মিডিয়া কোথায় রয়েছে, এই ব্যাপারটাই কিন্তু আজকে আলোচনা করব। প্রথমে ছোট্ট করে আগে বলে রাখি, যেহেতু মধুমিতা স্কুলের ছেলেদেরকে দিয়ে মানে তার সারা জীবন কাটিয়েছে, মধুমিতাকে ছোট্ট করে আগে তুমি বলো যে এই যে সোশ্যাল মিডিয়ার যে শুরুটা তুমি তোমার ছাত্র ছাত্রীদের ভেতরে কিভাবে দেখেছো, তারপর চন্দ্রবাবুর কাছে মূল প্রশ্নটা ছুড়বো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি। তবে সৌমেনদা যেরকম বললেন অনেক কিছু, আমি সেরকম কিছু নই। সময় কাটাবার নানান রকমের পদ্ধতি এগুলো আর কি। প্রশ্ন যেটা করেছো সেটা সত্যি খুবই রিলেভেন্ট। আমি নিজেই দেখেছি, কারণ আমরা এমন একটা প্রজন্ম যেখানে কিছু ছিল না থেকে অনেক কিছু আছে। এই ট্রানজিশনটা আমাদের মধ্যে দিয়েই আহ, গেল আর কি, চলছে। তো হুম। সেখানে আমরা আমাদের ছোটবেলায় তো এই ধরনের মিডিয়া, মানে আমাদের ছোটবেলায় কেবল রেডিও রেডিও মাত্র ভরসা ছিল। কিন্তু এখন হচ্ছে নানান রকমের জিনিস, এবং শুধু গ্রোন আপ বাচ্চারাই নয়, একেবারে ছোট ইভেন নার্সারি ইউকেজি এই সব বাচ্চারাও এত বেশি এরা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড বলবো। এই ছোটবেলা থেকে এমন অ্যাডিক্টেড হয়ে গেছে যে আহ, বেশ কিছু সময় এগুলোকে আহ, ওদের মাথা থেকে ছাড়ানো একটা বিরাট বড় প্রবলেম হয়ে যায়। আমি মানছি সোশ্যাল মিডিয়া নানান রকমের ভালো জিনিসও আছে, কিন্তু ছোট বাচ্চারা তো আর ওই ইয়েটা করতে পারে না, কোনটা ভালো কোনটা মন্দ। কাজেই খুব চট করে ওরা অ্যাডিক্টেড হয়ে যায় এইসব আহ, রেখে সস্তা জিনিস বা যেগুলো ওদেরকে অ্যাট্রাক্ট করতে পারে আর কি। খেলা বলুন বা নানান রকম জিনিস বলুন। তো সেগুলো আমি অনেক সময় দেখে সে আমাদেরকে বলছে যে ম্যাডাম আপনি একটু ওদেরকে বলুন, বা কোনো বাচ্চার কথা বলে ওকে বলুন যে ভীষণ মোবাইল নিয়ে হয়ে থাকে, মোবাইল যেন না ধরে। তো আমি একটা জিনিস দেখেছি, আমরা বাচ্চাদেরকে আম, দোষ দিই বা বাচ্চাদেরকে সামলানোর চেষ্টা করি ঠিকই, ইভেন ওদের বাবা মা যারা, সেই জেনারেশনটাও কিন্তু ভীষণ রকম এখন সোশ্যাল মিডিয়া বা থ্রু মোবাইল বলুন বা কম্পিউটার বলুন, যেটাই বলুন, চ- সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হয়ে গেছেন আর কি। তো কাজে আমরা বাচ্চারা আলোচনাটা কিন্তু বাবা চালাবো। মার থেকে শেখে। আর আলোচনাটা চালাবো, চন্দনবাবুর কি ভিডিওটাতে কি কোনো সমস্যা হলো? আমার আমি এখন শুনছি উনি কি বলছেন। হুম হুম হুম। অসুবিধা নেই, আমার সময় এলে আমি আবার চালু করে দেবো। আচ্ছা, আপনি বলুন। এরপর আপনি তো শুনলেন তো অলরেডি, মানে আপনার না না, আপনার ওনার শেষ হয়নি এখনো, ওনাকে শেষ করতে দিন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এরকমও এরকমও হয়েছে যে বেশ কয়েক কয়েক বছর আগে আপনিও হয়তো জানবেন চন্দনবাবু, যে পেল বলে একটা গেম
খুব চলছিল, সেটাতে অনেক বাচ্চারা বা অনেক গ্রোন আপ, সামান্য যারা টিনেজার বা এরকম, তাদের প্রাণহানিও হয়েছে। সেই জিনিসটা আমি আমার স্কুলে হঠাৎ করে একবার পেলাম আর কি। একটি বাচ্চা কিভাবে যেন সে তার মধ্যে একটুখানি ট্র্যাপ, হালকা করে, তাও খুব একটা বেশি না, ট্র্যাপ হয়ে গেছিল প্রায় ওরকমই অবস্থা, যে একটা কিছু ড্রাস্টিক কিছু একটা করে ফেলে। যাই হোক, সেটার থেকে আমরা ছাড় পেয়েছি আর কি। তো আমি যে জায়গায় ছিলাম সেটা একটা ছোট শহরতলি জায়গা। সেরকম জায়গাতেও যদি এই ধরনের জিনিসগুলো ওদেরকে এফেক্ট করতে পারে, আরো বেশি যেখানে আহ আহ, বেশি যেখানে এগুলোতে মানুষ অভ্যস্ত, বা বড় বড় শহরে তো আরো বেশি হওয়ার কথা আর কি, হয়েও তাহলে থাকে সেটা। তো কাজে এই জিনিসটা আমাদেরকে খুব সতর্কতা একটা হওয়া দরকার, জরুরি। শুধু বাচ্চাদের সতর্ক। নিয়ে নয়, বাচ্চাদের বাবা মাকেও এ ব্যাপারে মানে সতর্ক হতে হবে আর কি, যে কতটা নিজেরা ইনভলভ হবেন, কারণ তাদের দেখেই বাচ্চারা শেখে। চন্দন বাবু। আর আরো একটা জিনিস, হ্যাঁ, আরো একটা, জাস্ট আমি বলছি, আরো একটা জিনিস আছে যে আজকাল বই পড়াটা কিন্তু খুব কমে গেছে। হুম। এবং তাতে দেখেছি যে বই পড়া কমে যাওয়ার জন্য যা হয়েছে, আমি তো খুব কমই দেখতাম যে বাচ্চারা গল্পের বই পড়ছে বসে, বা আহ খুব বেশি বই পড়ার বই ছাড়া অন্য কিছু বই পড়ছে, এটা খুব কম দেখতাম। এবং আশ্চর্যের ব্যাপার, বাবা মারা ভীষণ রেগে যেতেন যদি কোনো বাচ্চা আর কি গল্পের বই পড়তো। তা আমি তাদেরকে আরো উৎসাহ দিতাম, না না, ওদের পড়তে দিন, গল্পের বই পড়ুক, না পড়লে শিখবে কি করে, জানবে কি করে। না ম্যাডাম, অত পড়া রয়েছে, সিলেবাস শেষ হবে না, এই হবে না, ওই হবে না। তো কাজেই বাচ্চাদেরকে ভীষণ রকম ভাবে মেকানিক্যাল একটা জীবনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমার মনে হয়। তো ঠিক যার জন্য আছে, সোশ্যাল মিডিয়াতে ওদের অ্যাট্রাকশনটাও বেড়ে যাচ্ছে। চন্দনবাবুর কাছে শুনে নিই এবারে ক্রমান্বয়ের ব্যাপারটা। চন্দনবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। বিষয় হলো যে প্রযুক্তিগত ক্ষেত্রে যে পরিবর্তন আসছে ক্রমাগত, প্রতিদিন, সেটাকে আপনি না চাইলেও আপনাকে গ্রহণ করতে হবে। শুধু এক্ষেত্রে দেখতে হবে যে সেই প্রযুক্তিকে আপনি আপনার মতো করে কিভাবে আহ, কাজে লাগে। পরিচালিত করতে পারেন, ব্যবহার করতে পারেন। যেমন আমি একটা কথা বলছি যে আমার সহধর্মিণী, তিনি ছোটবেলা থেকে তার সন্তানকে কোনো অবস্থাতেই কোনো রকম গেম খেলতে দেননি মোবাইলে। সব সময় উদ্বুদ্ধ করেছেন, যদি মোবাইল হাতে নাও তাহলে তার মধ্যে পিডিএফ কি আছে এবং ওর পছন্দের পিডিএফ কি কি আছে সেইগুলো দেখো। আর তা না হলে একদম আজকের তারিখের বাচ্চাদের একই রকম ভাবে আমরা, কারণ এখানে আমরা ভীষণ রকম ভাবে অ্যাপ্লিকেশন নির্ভর কথাবার্তা বলছি। এখন অ্যাপ্লিকেশন কিন্তু বিভিন্ন রকম ভাবে আছে, হয়ও, এবং তার কি বলবো মানে গ্রহণযোগ্যতা থাকা দরকার। যেমন আমি আপনাদের একটা কথা বলছি, যেমন ধরুন একদম টডলার যারা, একদম শিশু যারা, এই কেজি 2 ইত্যাদি ইত্যাদিতে যারা যাচ্ছে, তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে যেখানে আহ, ক, খ, গ, ঘ, 1 2 3 4 এগুলো ছবি দিয়ে 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 দেখানো হচ্ছে এবং সাউন্ডে আসছে এবং ইন্টারাক্টিভ ক্ষেত্রে থাকছে, যে যেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ তুমি বলো এটা কি। এটা অনেকগুলো ভাষায় এটা হচ্ছে, কিন্তু মূলত এটা ইংরেজিতেই বেশি ব্যবহার হচ্ছে। যারা ইংরেজি মাধ্যমে পড়াশুনো করার কথা ভাবেন, তারা এখন থেকে শিশুদের সেইভাবে চালাচ্ছেন। এবার যদি মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলেন, না, শেষ করে নি। সেটা হচ্ছে যে একই সঙ্গে সঙ্গে আবার এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে আলোচিত বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ইন্ডিপেন্ডেন্ট পডকাস্টার্স, যাদের ভূমিকা এই মুহূর্তে পৃথিবীতে সাংঘাতিক। মানে আমি আপনাকে বলতে চাইছি হচ্ছে রবিশ কুমার, আকাশ ব্যানার্জি, এদের মতন যে সমস্ত পডকাস্টার্স আছেন, আহ, এরকম আরো বহু পডকাস্টার্স আছেন যারা মেইন স্ট্রিম মিডিয়ার বিরুদ্ধাচারণ করে
আলাদা করে তারা তাদের নিজস্ব মতামত জানাতে পারছেন। একই সঙ্গে সঙ্গে আরো একটা জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে প্রচুর হিস্টোরিক্যাল, সায়েন্টিফিক, জিওগ্রাফিক, এইরকম ভাবে আলাদা আলাদা কিছু পডকাস্টার্স এসে গেছেন, যাদের জন্য কিন্তু আপনি এখন সত্যি সত্যি লেখাপড়াটা এমন একটা জায়গায় নিয়ে যেতে পারেন, যেটা শুধুমাত্র শোনার থেকেও হতে পারে, দেখার থেকেও হতে পারে। আপনাকে একটু খবর রাখতে হবে। মানে আমি একটা উদাহরণ দেওয়ার জন্য আমি আপনাকে বলছি যে মেইন স্ট্রিম মিডিয়ায় ধরে নিন প্রচুর পরিমাণে এখন এই মুহূর্তে ভারতবর্ষের মেইন স্ট্রিম মিডিয়ায় কোনো স্বাধীন মিডিয়া নেই, প্রায়, প্রায় শব্দটা বলছি। তার কারণ দুটি পরিবার এবং তার সঙ্গে সঙ্গে আরো ছোটখাটো কয়েকটি পরিবার, আম্বানি এবং আদানি, তাদের হাতেই গোটা স্যাটেলাইট ব্যবস্থাটা তুলে দেওয়া হয়েছে। এবং বিএসএনএল এর স্যাটেলাইট, আচ্ছা চন্দ্রবাবু, এক জিও, মিনিট, একটা প্রশ্ন একটু এখানে করে রাখা দরকার, যেহেতু আপনি ভারতের পার্সপেক্টিভে বললেন। দেখুন, আমেরিকাতে যখন আপনার প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছিল, তখনও দেখেছি সিএনএন থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, কাগজ দেখলে বলে দেওয়া যেত যে কোন কাগজ আপনার ট্রাম্পকে সমর্থন করবে, আর কোন কাগজ আপনার তার যে অপোজিট ক্যান্ডিডেট তাকে। মানে আপনার কি সত্যি মনে হয় গোটা পৃথিবীর কোথাওই এই যে মেইন স্ট্রিম মিডিয়া, এরা কোনো জায়গার প্রভাবমুক্ত? দেখুন সেটা নির্ভর করবে হচ্ছে তার প্রোপ্রাইটার বা তার মালিক কে, এবং তিনি কোন পক্ষে থাকতে চাইছেন। শাসক পক্ষে থাকতে চাইছেন, না বিরোধীদের পক্ষে থাকতে চাইছেন, নাকি তিনি খুব, মানে তাদের সিইও খুব চতুরভাবে বুঝতে পেরেছেন যে কোন বিষয়টা নিয়ে কথা বললে সাধারণ মানুষ অনেক বেশি দেখবে এবং শুনবে। অনেকে ভীষণভাবে মনে করেন, আমি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বলছি, অনেকে ভীষণভাবে মনে করেন যে 24 ঘন্টা বা এবিপি বা নিউজ 18 বা রিপাবলিক বাংলা ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু, মানে রিপাবলিক বাংলা এবং নিউজ 18 কোনো উপায় নেই, তারা আহ, একজন তৃণমূলের পক্ষে বলতে বাধ্য হবে, আর একজন রিপাবলিক বাংলা, তার নতুন করে কিছু বলার নেই, তারা বিজেপির পক্ষে বলতে বাধ্য হবে। কিন্তু সে একটা মাঝখানে স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছে। এবার আমার বক্তব্য হচ্ছে সেখানেও তার যে মালিক, তিনিও ভয়ঙ্কর ভাবে আরএসএস ঘনিষ্ঠ এবং বিজেপির পক্ষে তো বটেই। এবার আমার বক্তব্য হচ্ছে, যেমন আর বাংলা, এরা কারোর অধীনস্থ এই মুহূর্ত পর্যন্ত নয়। এই মুহূর্তে মানে আমি আপনাদের সঙ্গে যখন আলোচনা করছি তখন হয়তো একটা ডিল ফাইনাল হচ্ছে কোনো একটি রাজনৈতিক দলের সাথে, কিন্তু মনে রাখতে হবে যে এরা সকলেই টিআরপি নিয়ে বা জিআরপি নিয়ে খুব মাথা ঘামায়। সুতরাং যদি দেখা যায় যে বিরোধী স্বর এখন এই মুহূর্তে ভীষণ রকম ভাবে প্রজ্জ্বল এবং প্রকট, তাহলে এমন ভাবে পুরো খবরের ব্যবস্থা করবেন যাতে বিরোধীরাই সেই খবরগুলো দেখেন। পিওর ম্যাথামেটিক্স। আজকের তারিখে আপনি তথাকথিতভাবে সাংবাদিকতা বলতে যদি কিছু বোঝেন, তাহলে ম্যাথামেটিক্সটা মাথায় রেখে বুঝতে হবে। মানে তার অন্তত সম্পাদককে বুঝতে হবে, এবং মালিকের কি চাহিদা, সে কোন পক্ষে আছে, সেই অনুযায়ী সম্পাদককে নিযুক্ত করা হয়, এবং সেই অনুযায়ী সম্পাদক তার পুরো লাইনটাকে ঠিক করেন। ধরে নিন আল জাজিরা এই মুহূর্তে কাতারের থেকে করা একটি, বা ব্লুমবার্গ এই মুহূর্ত থেকে, বা দা ওয়াল, এই ধরনের কিছু কিছু মানে পোর্টাল আছে
যে পোর্টালগুলো এখনো democracy.org, এই পোর্টালগুলো তারা একটা মাঝখানে খবর পরিবেশন করার চেষ্টা করছে, এবং তথাকথিতভাবে আপনি যদি মনে করেন যে তারা আহ, কি বলবো, মানে প্রভাব মুক্ত বা নির্দেশ মুক্ত যদি মনে করেন, এখনো আছে কিছু এরকম, কিছু কিছু আছে। কিন্তু পুরো ব্যবস্থাটার মধ্যে যেহেতু বিজ্ঞাপন পেলে ব্যবসাটা চলবে, এই ব্যবস্থাটা যেই মুহূর্তে আছে, সেই মুহূর্তে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে সরকারের ওপর আপনি সরকারের বিরোধিতা করে খুব বেশি দূর যেতে পারবেন না। তার কারণ যদি না এটা আদানি বা আম্বানি হয়, যাদের রোজগারটাই সম্পূর্ণ অন্য জায়গা থেকে, আজকে যদি হঠাৎ করে আদানি বা আম্বানি বিজেপি বিরোধী হয়ে যায়, তাহলে তাদের একটা অবশ্যম্ভাবী ক্ষতির মুখোমুখি হতে হবে। আম, আহ, 250 সিডি সিবিআই অফিসার, 650 ইডি অফিসাররা তারা সারা ভারতবর্ষের বিভিন্ন অফিসে ঢুকে পড়বে, ইত্যাদি ইত্যাদি ঘটবে। কিন্তু এই ব্যবস্থাটায় আপনাকে যে প্রডিউস করছে, যে প্রোপ্রাইটার, তার রাজনৈতিক অবস্থান অনুযায়ী চলতে হবে। এটা মেনে নেওয়া ভালো, কারণ ম্যাক্সিমাম বিজ্ঞাপন সেইটা আসে। আর যদি বা বিজ্ঞাপন নাও থাকে, তাহলে গভর্নমেন্ট তার বিরোধিতা করলে তার যাবতীয় মেশিনারি আছে, সেটা তাদের বিরুদ্ধে আচ্ছা পরিচালিত করবে। চন্দ্রবাবু, একটু ক্ল্যারিফিকেশন লাগবে। যেমন ধরুন বিবিসি বা দি গার্জিয়ান যখনই খুলতে যায় তখন দেখে যে হলুদ মার্কারে লেখা রয়েছে যে আপনারা যদি চান যে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা আমরা চালিয়ে যাই, তাহলে অন্তত 1 পাউন্ড বা 1 ডলার বা কত, 5 পাউন্ড বা 5 ডলার এরকম করে আমাদেরকে দিতে থাকুন। যেটা কিছুদিন আগে পর্যন্ত উইকিপিডিয়া পর্যন্ত এইভাবে আপনার রিডারদের বা ইয়েদের কাছ থেকে, ইউজারদের কাছ থেকে এরকম সাহায্য চাইতো। আপনার কি মনে হচ্ছে যে এই ধরনের জিনিস করলে তাহলে এই সরকার বা কর্পোরেটের যে একটা নির্ভরতা, সেই নির্ভরতাটা তাহলে সেক্ষেত্রে অনেকটাই স্তীমিত হতে পারে? দেখুন, ইন্ডিপেন্ডেন্ট যতগুলো ধ্রুবরাঠি থেকে শুরু করে যতজন আছেন এই মুহূর্তে সারা ভারতবর্ষে, তারা যত সাবস্ক্রাইবার পাবেন ততই তারা কাজটা করে উঠতে পারবেন। কিন্তু তাদের কিন্তু একটা প্ল্যাটফর্ম দিয়ে আসতে হবে, আইদার ইউটিউব নয় অন্য একটা কোনো প্ল্যাটফর্ম দিয়ে তাদের আসতে হবে। তার মালিক কিন্তু মনে রাখতে হবে ওই দুটো লোকের মধ্যে একটা লোক, হয় জেফ ব্রেজেস, আর তা না হলে মাস্ক, বা অন্য কোনো এমন কোনো মানে ধনকুবের বা টেসলা, যার প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে আপনার এই ইন্ডিপেন্ডেন্ট কাজকে চালিয়ে যেতে হবে। সেই দেশের সরকার যদি খুব ভালোভাবে এই টেসলাকে বা এই মানে হ্যাঁ, ভুলে যাচ্ছি, মানে ইউটিউব, মানে এদের যে মাদার কোম্পানি, তাদেরকে যদি রাজি করাতে পারে, তাহলে কিন্তু আপনার এই ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতাও চলে যাবে, কারণ তারা আপনাকে আটকে দেবে। তো সুতরাং আজকের পৃথিবীটা যেভাবে রয়েছে সেভাবে বুঝতে হলে আপনি যদি একটা নিজস্ব স্যাটেলাইট তৈরি করতে পারেন এবং নিজস্ব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি। ধরে নিন আমি বাঘাযতীনে থাকি। আজকে যাদবপুর লোকসভা কেন্দ্র, আমি শব্দটা পরিষ্কার করে বলছি, যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষজন তারা ঠিক করলেন যে আমরা আমাদের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন বার করব, যে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা
খাবার আনাবো, জিনিসপত্র আনাবো বিভিন্ন জায়গা থেকে, কিন্তু অ্যামাজন বা একে টাকা দেবো না, বা এই ব্লিঙ্কিট থেকে শুরু করে যারা যারা আছে তাদের আমরা টাকা দেব না। এটা যদি তারা ঠিক করে, এই কমিউনিটি অ্যাপ্লিকেশন যদি তারা তৈরি করতে পারে, তবেই কিন্তু তারা এইটার হাত থেকে বাঁচবে, আদারওয়াইজ তারা বাঁচতে পারবে না। এই যে তাদেরকে টুইটারের এগেনস্টে যখন লড়তে গিয়েছিল, তখন কু বলে একটা এসছিল, ইন্ডিয়ান ভার্সন অফ টুইটার, কিন্তু সেটা তো পাস করতে পারেনি। কারা কারা এই অ্যাপ্লিকেশন লঞ্চ করেছিল, আমি জানি না। এবং সেই অ্যাপ্লিকেশন লঞ্চ করতে গেলে কার স্যাটেলাইট ভাড়া করেছিল? আমাদের এখন সরে যাওয়ার, পালিয়ে যাওয়ার রাস্তা প্রায় নেই। হয় মুখোমুখি দাঁড়িয়ে লড়ো, না হলে বিদেয় হও। এবার মেইন স্ট্রিম আপনি যদি আসেন, গল্পটা একই। আম্বানি এই মুহূর্তে সারা ভারতবর্ষে, আমি এক্ষুনি সংখ্যাটা ঠিক জানি না, কিন্তু নিউজ মিডিয়া এবং এন্টারটেনমেন্ট মিডিয়া মিলিয়ে প্রায় 150 না 200 চ্যানেলের মালিক, ইনক্লুডিং আমি এই মুহূর্তে যেখানে অভিনয় করছি স্টার জলসা, তারও মালিক হয়ে গেছে। সুতরাং আজকে এই মুহূর্তে শ্রমিক স্বার্থ রক্ষা করতেই হবে, আমি তা নিয়ে কে- কোনো কথা বলছি কেমন লাগছে আম্বানির আন্ডারে কাজ করতে? না। না, এটা সমস্যাটা আম্বানির সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে ও প্রথম কিনেই যেটা বন্ধ করে দিয়েছে, স্টারের যে সিনেমা দেখানোর যে চ্যানেলটা ছিল, স্টার সেটা বন্ধ মুভিজ। করে দিয়েছে। স্টার মুভিজ। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে ওটা সাউথে নিয়ে গেছে, তার কারণ এখানে রেভিনিউ নেই। আর ঈশা, মানে আম্বানির মেয়ে, এগুলো পুরোটাই দেখে। এই যে আপনি জিও দেখেন না, হুম হুম। এটা যেদিনকে মেয়েটি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করে এসেছে, তার পরের দিন সকালবেলা একদম ব্রেকফাস্ট খেতে খেতে আপনি জিও ফোনের ওই আইডিয়াটাও দিয়েছিল, এবং তারপর জিও ইনফোটেনমেন্টের আইডিয়াটা ও একসঙ্গে প্লেস করেছিল। শি ইজ ফার মোর ইন্টেলিজেন্ট দ্যান, আই বিলিভ ইট সো, ফার মোর ইন্টেলিজেন্ট দ্যান হিজ ফাদার। সো ও এটাকে পুরোটা তুলে নিয়ে গিয়ে সাউথে নিয়ে যায় এবং প্রচুর রেভিনিউ বাড়ানো শুরু করেছে অলরেডি। এবং ধরে নিন, এই যে আমাদের এই মুহূর্তে এখানে আমি একটা রেলিভেন্ট কথা বলে অন্য প্রসঙ্গে যাব। 3 মাস আগে স্বরূপ বিশ্বাস, মানে আমাদের যিনি ফেডারেশনের নেতা, মানে এই যে যত ইলেকট্রিশিয়ান আছে ইত্যাদি, মানে অ্যাক্টর ছাড়া, ডিরেক্টর ছাড়া যতগুলো ফেডারেশন আছে তা সেই ফেডারেশনের নেতা, তিনি শ্রমিক স্বার্থ দেখতে গিয়ে, কারণ শ্রমিক স্বার্থ দেখতেই হবে, দেখতে গিয়ে উনি 3 মাস আগে গিয়ে একটা সাইন করেছেন যে 3 মাস বাদে 30% এসকালেশন হবে আমাদের যে ওয়েজেস আছে, অভিনেতাদের নয় কিন্তু, টেকনিশিয়ান যারা টেকনিশিয়ান এবং ওয়ার্কার। টেকনিশিয়ান, হুম হুম। তাদের এসকালেশন হবে 30%। তারপর তিনি প্লেস করেছেন 100%। এখন শোনা যাচ্ছে কেউ বলছে 50%, কেউ বলছে ইত্যাদি ইত্যাদি। এগুলো কোনো কনফার্ম খবর নয়, কিন্তু একটা কনফার্ম খবর যে 30%-এ উনি রাজি নন। এবার এই স্টার জলসা চ্যানেলের যে হেড থেকে শুরু করে যারা অফিসটা চালায়, তারা লাফাচ্ছে। তার কারণ হচ্ছে যদি এই এসকালেশন হয়, এই হাইটটা চাওয়া হয়, তাহলে আম্বানি এখান থেকে চ্যানেলটা তুলে নেবে। এবার বুঝুন, আপনি অভিনয় করবেন কি করবেন না, কেমন অভিনয় করবেন, কি কি ভাববেন,
ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনি ভাবতে পারেন, কিন্তু ঠিক যেমন আপনারা সকলেই জানেন যে পিওর ম্যাথামেটিক্সের গবেষণা হয় না, সারা পৃথিবীতে হয় না। হয় না, তার কারণ তার থেকে কোনো প্রোডাক্ট তৈরি হয় না। এবং ফলত এই যত ল্যাবরেটরি আছে, সেই ল্যাবরেটরি, যে ল্যাবরেটরি গভর্নমেন্ট ফান্ডিং হয়, সেই ল্যাবরেটরি গভর্নমেন্ট ফান্ডিং ছেড়ে দিন, যত ল্যাবরেটরি আছে সেগুলো সব প্রাইভেট ফান্ডিং এ চলে। এবং সেই প্রাইভেট ফান্ডিং এ তারা চায় না যে পিওর ম্যাথমেটিক্স এর মতো কোনো গবেষণার জায়গা তৈরি হোক, কারণ তার থেকে কোনো প্রোডাক্ট তৈরি হয় না, যেটা বিক্রি করে লাভ হয় না। সেই গ্যালিলিওর সময়কার কথা ভাবুন, একই অবস্থা, আরো কঠিন অবস্থা চলছে। আমি একবার তা মধুমিতাকে সুতরাং বলবো, আমি এক মিনিট, আমি মধুমিতাকে একটু বলবো যে তুমি যেহেতু শিল্প কলা এ সমস্ত ব্যাপারের সঙ্গে যুক্ত বা লেখিকা, চন্দনবাবুর কাছে তোমার যদি প্রশ্ন থাকে যে সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়া এই সেক্টরে কিরকম, তোমার যদি কোনো প্রশ্ন থাকে করে নাও। শোনা যাচ্ছে না আপনার মিউট হয়ে রয়েছে, মিউট মিউট, তোমার কথাটা। সাউন্ড সাউন্ড। এবার ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এবার বলো বলুন। তো বলো। হ্যাঁ, এবার যেটা চন্দনবাবু নিজেও বললেন যে আমরাও দেখি এটা, যে ভালো এবং মন্দ এই দুটো জিনিসই টেকনোলজিক্যালি ডেফিনেটলি প্রচুর উন্নতি হচ্ছে, প্রচুর কিছু আসছে, এবং সেই সেই এতে আমাদেরকেও এগোতে হবে, মানে মানসিকভাবে বা আহ, আহ, প্রযুক্তিগতভাবে তো আমাদেরও এগোতে হবে ডেফিনেটলি। কিন্তু আমাদেরকে সেই সঙ্গে সেই আহ, সেই এডুকেশনটাও থাকা দরকার যে কতটা আমরা কোন বয়সে বা কোন কাদেরকে আমরা কতটা এনকারেজ করব। কারণ একদম আমার, আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। আহ, আমার স্কুলেরই আবার একটা উদাহরণ দিচ্ছি যে আহ, বাচ্চা একটি রোজ স্কুলে আসছে না। আমরা খবর করলাম যে কি ব্যাপার, কি হয়েছে, আসছে না কেন? তো তার মা এসে বললো যে ম্যাম, সকালবেলা একদম উঠতে পারে না, ওই জন্য বাস মিস হয়ে যায়, যে আসতে পারে না, ওই জন্য আসতে চায় না। তা আমরা বললাম সকালবেলায় উঠতে পারে না কেন, ওকে তাহলে একটু তাড়াতাড়ি ঘুমাবার ব্যবস্থা করো। তো বাবা তাড়াতাড়ি হাঁ হাঁ করে উঠে বললেন যে ঘুমাবে কি করে ম্যাডাম, ওর মা রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখে, বাচ্চাও মুখ বাড়িয়ে বাড়িয়ে ওই বুঝতে মোবাইল পেরেছি দেখতে যে থাকে। ইয়ে তো মধুমিতা, কাজে তোমার প্রশ্নটা বুঝতে পেরেছি। চন্দনবাবুকে তার যেহেতু উনি হ্যাঁ, তো আমার দুটো হ্যাঁ, হ্যাঁ, বলো বলো এটাকে বলো কি বলো। না, এই এই সমস্যাগুলো আছে যে যে কিভাবে এগুলোকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব। বা ভালো মানে জিনিস যে নেই তা তো নয়, প্রচুর জিনিস, ভালো জিনিস আছে। তুমি মানে ইয়ের দিকে বলো, কালচারালি বলো, শিল্পকলার দিকে বলো, ইভেন কমিউনিকেশনের দিকে, আজকাল আমরা কত বেশি টু বি ভেরি একে অন্যের প্রিসাইজ, সঙ্গে অনেক বেশি আমরা জুড়ে থাকতে পারি, সেটা তো ডেফিনেটলি আছে। টু বি কিন্তু ভেরি আমাদেরকে তাহলে জানতে প্রিসাইজ, হবে সেই। হ্যাঁ আমি বলছি তোমার বোধহয় কোশ্চেনটাকে যদি সাম আপ করি তাহলে এইভাবে বলতে হবে, টু বি ভেরি প্রিসাইজ, যে হার্মফুল এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড মেইন স্ট্রিম মিডিয়া, এতে সোশ্যাল কে হার্মফুলনেসে কে এগিয়ে, না, চন্দ্রবাবু? হার্মফুলনেসে এগিয়ে মানে আমরা কিছুটা, আমি যতটুকু মনে করি আমরা কিছুটা আহ, আহ, কিছুটা নেশাগ্রস্ত হয়ে থাকি বোধহয়, অনেকেই আছে। যেমন খুব সস্তা, ওই যে তখন আমি বলছিলাম যে বই পড়ার ব্যাপারটা কমে গেছে, কারণ রিল, ছোট ছোট রিল আসছে, সেগুলো খুব বেশি কারো কারোর কাছে ইন্টারেস্টিং লাগছে, লাগছে। তো সে তার তার মধ্যে ফেক নিউজ আছে, তার মধ্যে যেগুলোর কোনো অস্তিত্ব নেই এরকম নিউজ আছে। তো বহু মানুষ আছে ওইগুলোতেই ইন্টারেস্ট পায়, ওগুলো নিয়ে আলোচনা করে। তো তারা ডেপথে পড়াশোনার দিকে আহ, যেতে চায় না আর কি। তো চন্দ্রবাবু, কাজেই আপনি সেই জিনিসটা আপনি একটু খেয়াল রাখা দরকার। আপনি সমস্যাটাকে কিভাবে দেখেন? দেখুন, কেন্দ্র জীবনে লেখাপড়া করেননি, এবং তারা তাদের ক্ষমতা বজায় রাখার রাস্তা হিসেবে দেখেছেন যে যত বেশি আবার সেই পুরনো কথা বলতে হয়, যারা যত বেশি জানে তারা তত কম মানে। সুতরাং জানার ব্যাপারটা যতটা কমিয়ে রাখা যায়, সেই কারণেই আমাদের 8,200 স্কুল বন্ধ হয়ে গেছে। সারা ভারতের শিক্ষার যে বাজেট, সেটা কাটতে কাটতে
এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে দাঁড়াবার পর এখন গবেষণা বিষয়টাই প্রায় উঠে যাবে, এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবার যত কম, কি বলবো, শিক্ষার থেকে মুখ ঘুরিয়ে মানুষজন থাকবেন, তত বেশি যে কোনো ধরনের ফান্ডামেন্টালিস্ট অ্যান্ড ফ্যাসিস্ট শক্তির ভীষণ সুবিধা হবে। কারণ এরা প্রশ্ন করতেও জানে না এবং প্রশ্ন করার কোনো কথা ভাবতেও পারে না। এরা এত বেশি যাকে বলে হচ্ছে ইন্দ্রিয় সুখে নিমগ্ন, শুধুমাত্র ইন্দ্রিয় সুখে। কারণ অশিক্ষার একটা অন্যতম পর্যায় হচ্ছে ইন্দ্রিয় সুখে নিমগ্ন। সেখানে এই গলার এখান থেকে পায়ের নখ পর্যন্ত কিসে কিসে তার সুখ তৈরি হবে সেইটা নিয়ে তারা অত্যন্ত ভাবিত হয়ে থাকে। যেমন একটি ইউটিউবই একটা সমীক্ষা করে বলে দিয়েছিল যে আমাদের সাউথ ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়ার মেয়েরা সবচেয়ে বেশি সময় কাটান ফ্যাশনে, সবচেয়ে বেশি সময় কাটান আহ, তাকে কতটা ভালো দেখতে লাগবে এটাতে সময় কাটান। এবার অর্ধেক আকাশ যদি এরকম মেঘাচ্ছন্ন হয়ে থাকে, তাহলে আপনি বাকি অর্ধেকের অবস্থা বুঝতেই পারছেন কি হতে চলেছে। তা সুতরাং একে কমব্যাট করার একমাত্র রাস্তা হচ্ছে ক্রমাগত শিক্ষার বিস্তার এবং বিজ্ঞান মনস্কতার বিস্তার। আমি পরেরটা আরো জোর দিয়ে বলতে চাই, বিজ্ঞান মনস্কতার বিস্তার। বিজ্ঞান মনস্কতা যাতে তৈরি না হয় তার জন্য এই বিশেষ করে দুটি ফ্যাসিস্ট সরকারই, যদিও ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন অংশে এখন ফ্যাসিস্টরাই সরকারে আছেন, ক্ষমতায় আছেন, সে চীন থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত। যদিও চীনের এক্সপেরিমেন্টটা একটু অন্য রকম, এখনো বুঝে উঠতে পারছি না আমরা, কিন্তু বাকিরা, এই রাশিয়া বলুন বা টার্কি বলুন, ইসরায়েল বলুন, ইদানিং জার্মানিতেও মাথাচাড়া দিয়েছে, আবার ফ্রান্সে মাথাচাড়া দিয়েছে, আবার থেকে শুরু করে, মানে অর্থাৎ যারা এনলাইটমেন্ট পেয়েছিলেন তারা আবার পিছন দিকে ঘুরছেন। মজার কথা হলো এরা সবসময় চাইবেন শিক্ষা বিমুখীনতা। যত কম লেখাপড়ার চর্চা হবে তত বেশি প্রশ্ন করার ক্ষমতা কমে যাবে। আর ডালনেসটা তা আরো বাড়বে। সুতরাং ডালনেসটা আরো সুতরাং বাড়বে। হ্যাঁ, সুতরাং তারা এমন একটা সমাজ ব্যবস্থা চান যে সমাজ ব্যবস্থায় অধিকাংশ লোকই, যারা ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবেন, টুইটারের সঙ্গে যুক্ত থাকবেন, কিন্তু ফেসবুক যে একটা আলাদা সাহিত্যের জায়গা হয়ে দাঁড়িয়েছে তার সঙ্গে যেন যুক্ত না থাকেন। আজকের তারিখে কিন্তু ফেসবুকে প্রচুর ভালো ভালো গল্প লেখা হয়, প্রচুর ভালো ভালো কবিতা লেখা হয়, ছবি আঁকা হয়, আরো অন্যান্য অনেক আহ, ফেসবুকে আমরা দেখতে পাই। কিন্তু এই মানুষগুলো যেন ওই ফেসবুকের যে সমস্ত পেজেস, সেই পেজেসে যেন না যায়। কারণ আজকের তারিখে আপনার প্রথম কাজ হচ্ছে অ্যালগরিদমকে কনফিউজ করা। অর্থাৎ তাকে আপনি 2-3 দিন ধরে ভয়ঙ্কর রকম ভাবে ফ্যাসিস্ট ভাবনার যাবতীয় অত্যন্ত বিপণনমুখী সমস্ত ভাব আহ, ইয়েগুলো দেখতে দেখতে থাকুন। দেখতে দেখতে হঠাৎ তৃতীয় দিনের মাথায় আপনি হঠাৎ করে সেখানে নোয়াম চমস্কি, রবীন্দ্রনাথ থেকে শুরু করে অমর্ত্য সেন ইত্যাদি ইত্যাদি আধুনিক
যে সমস্ত ভাবনা আছে এবং যুক্তিগত যে সমস্ত ভাবনা আছে, মানে যাজ্ঞবল্ক্য থেকে আমাদের চার্বাক পর্যন্ত, বুদ্ধের ভাবনা থেকে শুরু করে এই লালন পর্যন্ত, আপনি তাকে যদি আবার 3 দিন সেইটা দেখতে থাকেন, তাহলে বুঝতে সে পেরেছি। কনফিউজড হয়ে যাবে। চন্দ্রবাবু, হ্যাঁ, একটা এবার কথা। অ্যালগরিদমকে আপনি কনফিউজ না করলে আপনাকে ও একমুখীনতায় ঠেলে দেবে, যেটা খুব খারাপ। অর্থাৎ কিনা, আপনি কোনো একটা জিনিস ধরুন, আম্বেদকর হিন্দু কোড বিল আজকের তারিখে যা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, আপনি যদি শুধু সেটাই দেখতে থাকেন, আপনি তার বিরোধী মতামতকে কিন্তু দেখতে পাবেন না, বুঝতে পেরেছি। আহ, অ্যালগরিদম দেখতে দেবে একটা না। একটা কথা বলে রাখি, আমার হাতে আর মাত্র 50 সেকেন্ড পড়ে রয়েছে। আপনি যেভাবে যেটা বলা শুরু করলেন, আমার মনে হচ্ছিল যে এটা যদি অন্তত ঘন্টা দেড় দুই চলতো, তাহলে আমাদের পক্ষে আরো জিনিসটা একটা বেশ মানে মনোজ্ঞ আলোচনাটাতে ঢোকা যেতে পারতো। কিন্তু আমার অঙ্গহানি ঘটবে, মানে প্রোগ্রামটা আমার নয়, মানে প্রোগ্রামটার অঙ্গহানি ঘটবে যদি সবাইকে ঠিকমতো ধন্যবাদ জানিয়ে এখনই মানে একটু জানাতে না পারি। আমার ব্যাপার হচ্ছে কি, যে পরবর্তী আরেকটা এপিসোডে আপনি আজকে যেখান থেকে শেষ করলেন, সেইখানে কিন্তু মানে আরেকটা সেশন কিন্তু আমাদের দরকার। এবং সত্যি কথা বলতে কি, এই ধরনের আলোচনা তো খুব একটা বেশি পাওয়া যায় না। আমি অন্তত আমার এই চ্যানেলে খুবই কিন্তু খুবই চেষ্টা মনোজ্ঞ আলোচনা, মানে একটু শুনলে এক্স্যাক্টলি আরো শোনার অ্যাবজর্বিং, একটা যেটা খারাপ ইচ্ছে লাগছে। রয়ে আর রয়ে যাচ্ছে। খারাপ লাগছে আর মাত্র কয়েক সেকেন্ড। আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো তো সোশ্যাল মিডিয়ার, আজকে আমি ইয়ে করে বলছি না, কিন্তু আমার এই যে চ্যানেলে এই যে চন্দন বাবুদেরকে নিয়ে আসা দরকার। আমি তো অন্য নাচ গানও তো দিতে পারতাম, ব্যবসায়িক স্বার্থ তো আমারও থাকতে পারতো। চন্দনবাবুর কথা শোনাবার কি দরকার ছিল? এইটাই হচ্ছে কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার কিন্তু অনেকগুলো ফ্যাসেট আছে। আজকে খুবই ভালো লাগলো চন্দ্রবাবু, আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। এবং সম্ভবত মধুমিতার হয়েও যে আপনি যে পর্যায়ে আলোচনাটাকে নিয়ে গেলেন, আপনাকে কিন্তু এর খুব শিগগিরই